হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও চলে আসলাম নতুন একটি গল্প শোনানোর জন্য। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের গল্পটি খুবই রোমান্টিক হতে চলেছে। তো চলো দেরি না করে শুরু করি। তার আগে কানের মধ্যে অবশ্যই হেডফোন লাগিয়ে নাও। আর হ্যাঁ, হাতের আশেপাশে কাছাকাছি টিস্যু বা রুমাল রেখো, তোমাদের বেশ কাজে আসবে। তো বন্ধুরা, চলো গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম মিলি। আমি একজন বিবাহিত মহিলা। আমার স্বামী থাকেন বিদেশে। আমার বিয়ের পর 2 মাস স্বামীর সঙ্গে সংসার জীবনে সংসার করেছি। তারপর থেকে আমার স্বামী বিদেশ। ও যাওয়া এই তো মাত্র 8 মাস হয়ে গেল। আমার স্বামী খুবই ভালো মনের একজন মানুষ। ও চলে যাওয়ার পর প্রতিদিন আমাকে কন্টিনিউ ফোন দেয়। আর ফোনের মধ্যে ওর নিঃসঙ্গতা সম্পূর্ণরূপে ভেসে ওঠে। আমি ওর এখনো কষ্ট দেখতে পেয়ে ওকে ফোনের মধ্যে যতটুকু আনন্দ দেওয়া যায় সবটাই চেষ্টা করি, কোনো দিকটায় কোনো খামতি রাখি না। তো আমি এখানে বসবাস করি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে। আমার শ্বশুর শাশুড়ি একটু বয়স্ক, কিন্তু একেবারেই বৃদ্ধ নয়। বাড়িতে কাজকাম নিয়ে শ্বশুর শাশুড়ির সেবা করতে করতে কখন যে সময় চলে যায় টেরই পাই না। যখন বিছনায় গা দিই তখন তো একাকিত্ব চারদিক থেকে যেমনভাবে ঘিরে রাখে, তেমনি ঘিরে রাখে যে একা থাকার কষ্ট কাকে বলে। দেখো বন্ধুরা, বিয়ের আগে একা একা থাকা এক জিনিস, আর বিয়ের পর স্বামীকে ছাড়া একা বিছানায় ঘুমানো সেটা অন্য জিনিস। এটার মতো আর কষ্ট পৃথিবীর কোনো জিনিসের মধ্যে আছে কি না আমার জানা নেই। তো যাই হোক, স্বামীর সঙ্গে তো অ্যাটলিস্ট কথা বলতে পারতাম। কথা বলে বলে ও আমায় আনন্দ দিত আর আমি ওকে আনন্দ দিতাম। তো বন্ধুরা, এভাবেই চলছিল আমাদের প্রত্যেকটা দিন। তো হঠাৎ করে আমার শাশুড়ি মার কাছে ফোন এসেছে যে আমার নানি শাশুড়ি নাকি খুবই অসুস্থ, তাকে গ্রামের বাড়িতে যেতে হবে। এখন আমি একা একা এত বাড়ি যদি সবাই চলে যায় তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? সেজন্য আমার শাশুড়ি মা আমাকে বলল, বৌমা তুমি বাড়িতেই থাকো, আমি আর তোমার শ্বশুর মিলে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি তোমার নানি শাশুড়ের হালচাল দেখার জন্য। আমি বললাম ঠিক আছে। শাশুড়ি মা আমায় বললেন, আচ্ছা একটা কথা বলো তো। আমি বললাম হ্যাঁ বলুন না। শাশুড়ি মা বলল, একা একা কি খুব বেশি কষ্ট হয়ে যাবে? আমি বললাম, মা আমি তো একজন শিক্ষিত মেয়ে, তাছাড়া আমি সব সময় বাড়ির টুকিটাকি কাজে ব্যস্ত থাকি, আপনার ছেলের সঙ্গেও সব সময় আমার কথা হচ্ছে, আমার কেন কষ্ট হবে? তাছাড়া এই বাড়ি ঘর এগুলো তো হেফাজত করা আমার দায়িত্ব। আপনি চিন্তা করবেন না আমাকে নিয়ে, আপনি নিশ্চিন্তে যেতে পারেন নানি শাশুড়ির কাছে। বলল, আমায় বাঁচালে ও। আমি বললাম ঠিক আছে, আপনি এবার আসুন। পোটলা পাটলি সব কিছু বেঁধে শাশুড়ি মাকে বাস গাড়িতে সবটা তুলে দিলাম। শাশুড়ি মা ও শ্বশুর রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। যাওয়ার সময় শ্বশুরমশাই মাথায় হাত রেখে বলল, বৌমা তুমি তো আমার বৌমা নও, তুমি তো আমার মেয়ে, খুব সাবধানে থেকো। তোমাকে একা রেখে যেতে কষ্ট হচ্ছে, কিন্তু দিনকাল যা পড়েছ বাড়ি একা একা রেখে যাওয়া তো ঠিক নয় বৌমা। আমি ও বাড়ির জামাই, আমি না গেলেও যে হয় না। আমি যাই, পরিস্থিতি যদি খুব খারাপ হয় আমি দেখে চলে আসব, তারপর তোমাকে গাড়ি সহ পাঠিয়ে দেবো, তুমি তোমার শাশুড়ির সঙ্গে থেকে যেও। আমি বললাম, জি বাবা, একদম চিন্তা করবেন না, আমি ঠিক থাকতে পারবো। তারপরে তারা চলে গেলেন। আমিও নিচ থেকে ব্যাস বাড়িতে উঠে এলাম। আসার পর সত্যি বাড়িটা খুবই খালি খালি লাগছে। রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকে টুকিটাকি একটা মানুষ খাবো, কী রান্না করব। এমন সময় স্বামী ফোন দিল। দেওয়ার পর বলল, কী করছো? আমি তাকে বিস্তারিত জানালাম, তবে খুব গভীরভাবে কিছু জানালাম না। যদি চিন্তা করে, কারণ নানি শাশুড়ি আমার স্বামীর খুবই প্রিয় মানুষ, তাই তেমন কিছু বলিনি। বলেছি হালকা একটু নানির শরীর খারাপ, তাই মা আর বাবা ও বাড়িতে গেছেন গ্রামে। বললো ঠিক আছে, সাবধানে থেকো। এই বলে আমার স্বামী বলল, একটু দেখাও না। আমি বললাম এখনই? বললো হ্যাঁ,
খুব দেখতে ইচ্ছে করছে। তারপর খুব সুন্দর করে একটু দেখালাম। দেখাতেই ওর কথাবার্তায় আমার মনের মধ্যে ইচ্ছা খুবই বেড়ে গেল। আমি বললাম, তুমি আর সবসময় দুষ্টামি করো। বলল, তোমার সাথে দুষ্টামি করবো না, কার সাথে করব। ঠিক আছে, এখন রেখে দাও, আমি রান্না শেষ করে ফোন করব। এই তো ফোন রেখে দিলাম। দেওয়ার পর দেখলাম কলিং বেল বাজছে। ও মা, এখন আবার কে এলো? চুপচাপ করে গেলাম, যে দেখলাম ও মা, পাশের বাড়ি থেকে রানা এসেছে। গেটটা খুলে দিলাম। রানাকে বললাম, কী ব্যাপার রানা, তুমি এই সময়? রানাকে, সেটাই তোর প্রশ্ন? বন্ধুরা, রানা আমার প্রতিবেশী দেবর হয়। এই তো পাশের বাড়িটাই ওদের বাড়ি। আমি বললাম, কী ব্যাপার রানা, তুমি এখানে? বললো, তোমাকে দেখতে এলাম ভাবি। আমি দেখলাম গাড়ি নিয়ে কাকা কাকি বের হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ, নানি অসুস্থ তাই গেল। বললো, আচ্ছা আচ্ছা, তো একা একা বাড়িতে আছো, খারাপ লাগছে না? আমি বললাম, ওমা, নিজের বাড়িতে নিজে থাকবো, খারাপ লাগার কি আছে? তারপর রানা আমায় বললো, আচ্ছা ভাবি, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি? আমি বললাম, হ্যাঁ বলো। রানা বলল, ভাই যে তোমার থেকে দূরে থাকে, তোমার কি খারাপ লাগে না, কষ্ট হয় না? আমি বললাম, কেমন কষ্ট? বলছো, মা কেমন কষ্ট আবার? শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, এই যে কি যন্ত্রণা। আমি বললাম, তুমি তো বিয়ে করোনি, তুমি এসবের কী বোঝো? তখন আমায় বললো, বিয়ে করি নাই তাতে কি, বোঝা তো যায়। আমি বললাম, ছাড়ো ওইসব কথা, কি কোনো কাজ আছে, কেন এসেছো? তখন রানা আমায় বললো, একটু খেতে এসেছি, তুমি তুলে তুলে খাওয়াবে আর আমি তোমাকে তুলে তুলে খাওয়াবো। আমি বললাম, দুষ্টামি করার একটি সীমাও থাকে, এসো। তখন আমায় রানা বললো, না খেয়ে একদম যাবো না। আমি বললাম, ঠিক আছে বলো, কী খেতে চাও? রানা আমায় বললো, ভাবি, আমার না খুবই পিঠাফুলি খেতে ইচ্ছে করেছে, একটু খাওয়াবে? আমি বললাম, পিঠাফুলি? পিঠা কই? বললো, আছে তোমাদের বাড়িতে, আমি জানি, একটু দাও না। আমি বললাম, ঠিক আছে, থাকলে খেয়ে যাও। বললো, শুধু পিঠে দিলেও হবে না, একটু কমলা খাবো আমি, একদম কমলার খুব সুন্দর সুন্দর কোষ, সেগুলো খুব মজা করে করে খাবো। আমি বললাম, ওমা, ফ্রিজে রাখা আছে, খেয়ে নাও। বললো, আমি গাছেরটাই খাবো, ফ্রিজেরটা খাবো না। আমি বললাম, তুমি কি অদ্ভুত কথা বলো, হ্যাঁ? বললো, হ্যাঁ ভাবি, পারমিশন দাও না, খাও। আমি বললাম, এই খাও তো খাও। ওমা, এই কথা বলতেই সে আমার খুব কাছাকাছি চলে আসলো। আসার পর একদম গাছ থেকেই কমলার কোষ খাওয়া শুরু করলো। আমি তো হাত পা ছোটাছুটি করছি, কিন্তু কিছুক্ষণ পর আমার এই ছোটাছুটি কোনো আর কাজে আসলো না। আমি যেন মোহিত হয়ে গেছি ওর খাওয়া দেখে। তারপরেও খুব সুন্দর করে ব্যাস পিঠাপুলি খেতে লাগলো। হ্যাঁ, কিশমিশ, কাজু বাদাম খুব মজা করে করে খেতে লাগলো। যাই হোক বন্ধু, তো এভাবে খেতে খেতে ও চলে গেল সেই রসালো দুধের পিঠায়। তো রসালো দুধে ভেজা পিঠা এত মজা করে করে খাচ্ছিল, সত্যি আমাকে বলল, তুমি খাবে না? নাও, তুমিও খাও। তারপরে আমি খুব সুন্দর করে সিদ্ধ সিদ্ধ অনেক সুন্দর গোল গোল পিঠে খুবই মজা করে খেলাম। তারপরে খেলাম কুলি পিঠা, সাইজটা বেশ সুন্দর। বুঝেছো বন্ধুরা, উষ্টপুষ্ট পিঠা, ওরে বাবা রে বাবা, ও নিয়ে এসেছে আমার জন্য, ওর সাথে করে একদম মুঠোতে ছিল। আমি খুবই মজা করে খেলাম, ও আমার গালে তুলে তুলে খাওয়াতে লাগলো। আমিও আর কোনো কিছু না ভেবে মন ভরে খেতে লাগলাম। তো এইভাবেই ও আর বাড়ি থেকে যাচ্ছিল না। তো শ্বশুর শাশুড়ি 4 দিন আসেনি। আমরা 4 দিনই একে অপরকে খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছিলাম। ফাঁকে ফাঁকে স্বামী ফোন করছিল। একটা ফোন ধরতে দেরি হয়ে গেছিল। দেখলাম স্বামী খুবই কান্নাকাটি করছে, ওর খুব কষ্ট হচ্ছে। তারপর থেকে আমার সে প্রতিবেশী দেবরকে আমি বললাম, রানা, আর কখনো তুমি আমাদের বাড়িতে এসো না। হ্যাঁ, আমার ভালো লাগে না এসব। এই বলে রানা মন খারাপ করে চলে যায়, আর কখনো বাড়িতে আসে না। আর আমার মনে হচ্ছিল যে আমি আমার স্বামীকে ঠকাচ্ছি। আমি গালে তুলে তো একমাত্র আমার স্বামীকে খাওয়াবো, তাই না? আর ও আমাকে খাওয়াবে। আমি কেন এসব দেবর টেবরকে খাওয়াতে যাব বা খেতে যাব? এই মনে করে আমি আর ওকে খেতে দিলামও না, আমিও নিজেও খেলাম না। যাই হোক, আমার মনে হয়েছিল আমার স্বামী কষ্ট করেই প্রবাসে থাকে,
আমার যাহা কিছু আছে সব কিছুই আমার স্বামীর আমানত, সেটার আমি খেয়ানত করছি, এটা মোটেও উচিত নয়। তারপরে প্রিয় বন্ধুরা, আমার মধ্যে অনুশোচনা চলে এলো, আর আমি নিজেকে শুধরিয়ে নিলাম। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে গেল। বন্ধুরা, গল্প কেমন লাগলো? যদি ভালো লাগে সুন্দর করে একটা লাইক করে একটা কমেন্ট করে যেও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরবর্তীতে কীরকম গল্প শুনতে চাও তার জন্য একটা কমেন্টস করে যেও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে।